এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যারা সংখ্যাধিক্য সিটে জিতবেন তারাই সরকার তৈরি করবেন। এখন প্রত্যেকটা রাজনৈতিক দল, এই যেমন আজকে আমরা এখানে সিপিআইএমের পক্ষ থেকে বলছি, তেমনি তৃণমূল কংগ্রেস, বিজেপি তারাও বলছে যে সবাই আমাদেরকে ভোট দিন। তা আমাদেরকে ভোট দিন, তো ভোটের কিছু নির্বাচনী প্রতিশ্রুতি থাকে, যেটা প্রত্যেকটা রাজনৈতিক দল তার নির্বাচনী ইশতেহার লিখিত আকারে ছেপে বিতরণ করে। তাহলে তৃণমূল কংগ্রেস, বিজেপিও করেছে। তা আমি শুধু বলতে চাই আপনাদের যে বিগত 10 বছর যাবৎ কেন্দ্রে বিজেপি সরকার আছে। তাহলে 2014 সালে যখন বিজেপি ভোট চেয়েছিল, তখন আমাদের ভারতবর্ষের মানুষকে কি প্রতিশ্রুতি দিয়েছিল? তারা তো কিছু বলেছিল। তো তারা অনেক মোটা বই চেপে বলেছিল যে আমরা অমুক 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 কাজ করব। আমরা সেই সব বই পড়িনি, অত কিছু আমাদের মনে থাকারও কথা নয়। কিন্তু বিজেপির যারা টপ লিডার, এখন যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা 2014 সালে বলতেন, আমরা শুনেছি, যে এইবার বিজেপিকে ভোট দাও, ভারতবর্ষের একটা সরকার তৈরি করো, আর আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে কথা দিচ্ছি যে ভারতবর্ষ থেকে যে সমস্ত টাকা বিদেশে পাচার করা হয়েছে, সেই কালো টাকা আমি সরকারে আসার 100 দিনের মধ্যে উদ্ধার করে আনব। শুধু আনবো তাই নয়, আমার হিসেব করাও কমপ্লিট হয়ে গেছে যে সেই টাকা ভারতবর্ষে যত মানুষ আছে সেই মানুষকে মাথা পিছু ভাগ করে দিলে 15 লক্ষ করে টাকা দেওয়া যাবে। 2014 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন। দ্বিতীয় প্রতিশ্রুতি আমাদের যেটা মনে আছে, যে বেকার শিক্ষিত যুবক যুবতী, অর্ধশিক্ষিত অশিক্ষিত যারা যুবক যুবতী চাকরি এবং কাজের জন্য যন্ত্রণায় ছটফট করছেন, আমি কথা দিচ্ছি যে বিজেপি সরকার তৈরি হলে বছরে 2 কোটি বেকার যুবক যুবতীর পার্মানেন্ট চাকরি হবে। ক্যাজুয়াল নয়, কন্ট্রাকচুয়াল নয়, পার্মানেন্ট চাকরি হবে। তৃতীয় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গোটা ভারতবর্ষে এখনো 70% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল, তারা চাষবাস করে খায়। আমার সরকার তৈরি হলে কৃষকের মুখে হাসি ফুটবে, কৃষকের ডবল ইনকাম হবে, আর সার্বিক কীটনাশক, কৃষি সহায়ক সরঞ্জাম যে সেচের প্রয়োজন হয়, সেগুলা আমি বিনা পয়সায় বা ভর্তুকিতে প্রদান করব। ভারতবর্ষের মা বোনেদের সম্মান রক্ষা করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করার দরকার, সেই ব্যবস্থা আমি গ্রহণ করব। সর্বোপরি সমস্ত ভারতবাসীর গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করা হবে। এই কথাগুলি যারা বিজেপির বন্ধু আছেন, বিজেপিকে ভোট দেব বলে যে সমস্ত সমর্থক ঠিক করেছেন, আমি যদি ভুল বলি তাহলে এখনো সময় আছে, আবার শুধরে দেবেন যে 2014 সালে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির পক্ষ থেকে এই প্রতিশ্রুতি ভারতবর্ষের মানুষকে দেওয়া হয়েছিল অথবা হয়নি। তাহলে 2014 সালে যে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা আজকে 10 বছর পার করে তৃতীয়বারের জন্য ভোট চাইছে আবার নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য তাকে প্রধানমন্ত্রী করতে হবে, তার জন্য ভোট চাইছে। তাহলে 10 বছর আগে যিনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি কি রক্ষা হয়েছে? আমি যেগুলো বললাম তার একটাও বাস্তবায়িত করে। বিদেশ থেকে কালো টাকা উদ্ধার হয়নি। বছরে 2 কোটি মানে 10 কোটি বেকার যুবক, 20 কোটি বেকার যুবক যুবতীর চাকরি ভারতবর্ষে হয়নি।
কৃষকের চোখের জল মোছানো যায়নি, মা বোনেদের কান্না থামেনি, ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত রাখা যায়নি। তাহলে এবারের নির্বাচনে বিজেপি আবার কি বলে ভোট চাইছে? একটা তো কিছু বলতে হবে। আবারও নিশ্চয়ই মোটা নির্বাচনে ইশতেহার প্রকাশ করেছে, আমি পড়িনি, পড়ার দরকারও নাই। কারণ যারা কথা রাখে না তারা আবার নতুন করে 10 বছর বাদে ভারতবর্ষের মানুষকে কি প্রতিশ্রুতি শোনাচ্ছে যে আবার নরেন্দ্র মোদীকে ভোট দাও, বিজেপির সরকার তৈরি করো, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী তৈরি করো, এবারে সে কাজ করবে। আমরা শুনতে পাচ্ছি একটাই প্রতিশ্রুতি, তারা নাকি বলেছিল যে অযোধ্যায় রাম মন্দির তৈরি করবে, সেটা কমপ্লিট করেছে। আর এবার যদি তৃতীয়বারের জন্যে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করা হয়, তাহলে এই ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আছে, এই ধর্মনিরপেক্ষ শব্দটাকে তুলে দিয়ে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হবে। এটাই হচ্ছে তার একমাত্র নির্বাচনী এইবারের প্রতিশ্রুতি বলতে পারেন, এজেন্ডা বলতে পারেন, আগামী 5 বছরের তার একমাত্র কাজ বলতে পারেন। আমরা যারা ধর্মপ্রাণ সাধারণ হিন্দু মানুষ এটা শুনে মনে মনে খুশি হতে পারি যে ঠিকই তো, যদি ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা হয় তাহলে খারাপ কি? এটা খারাপ আমরা বলছি না। মানে ধর্ম হচ্ছে এমন একটা জিনিস যে শচীন সেনগুপ্ত নামে একজন বিখ্যাত নাট্যকার তার গৈরিক পতাকা নাটকে বলে গিয়েছিলেন যে ভারতবর্ষের মর্মে মর্মে ধর্ম, ভারতবর্ষের মর্মে মর্মে ধর্ম। অতএব ভারতবাসীকে যদি মর্মাশ্রয়ী করতে হয় তাহলে আগে ধর্মাশ্রয়ী করতে হবে। মানে ভারতবর্ষের মানুষকে দিয়ে যদি কোনো কাজ করাতে হয় তাহলে আগে তাকে ধর্মের পাঠ শুনিয়ে বসে আনতে হবে, তারপর আপনি যা করতে বলবেন তাই করবেন। তো আপনারা নিশ্চিতভাবে জানেন, আমি আর একবার স্মরণ করিয়ে দিই যে গোটা পৃথিবীতে ইতিমধ্যে 2টো হিন্দু কান্ট্রি আছে, দেশ আছে, আর 56টা ইসলামিক কান্ট্রি আছে। যে 2টো হিন্দু কান্ট্রি আছে এবং 56টা মুসলিম রাষ্ট্র আছে, কোথাও সমস্যার সমাধান হয়নি। কাজেই ভারতবর্ষে যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলেও সমস্যার সমাধান হবে না, আমরা দায়িত্ব সহকারে বলতে পারি। আমি শুধু আবেদন জানাবো যারা মনে মনে ঠিক করেছেন যে হ্যাঁ বিজেপিকেই ভোট দিতে হবে, বিজেপিকেই ভোট দেওয়া দরকার, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করা দরকার। আমি শুধু আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে ঠিক আছে তাই করুন, কিন্তু একবার শুধু বিজেপির যারা ক্যান্ডিডেট আছে, যারা সমর্থক আছে, ভোট চাইতে যাবে, তাদের কাছে শুধু আবেদন করুন যে ভারতবর্ষে বর্তমানে 142 কোটি মানুষ আছে। আমি যদি ধরে নিই যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ 42 কোটি থাকে, তাহলে 100 কোটি হিন্দু আছে। আপনারা শুধু এইটুক প্রতিশ্রুতি তাদের কাছ থেকে আদায় করুন যে আপনারা তো হিন্দুদের ভালো করতে চাইছেন, তাহলে বিজেপি হিন্দু রাষ্ট্র ঘোষণার সঙ্গে সঙ্গে এইগুলাও বলুন যে ক্ষমতায় আসলে আগামী 5 বছরের মধ্যে হিন্দুদের যে সমস্ত শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, বেকার যুবক যুবতী আছে তাদের চাকরি এবং কাজের গ্যারান্টি সৃষ্টি করবেন। যে সমস্ত হিন্দু কৃষকরা আছেন তাদেরকে যেন আর চোখের জল না ফেলতে হয়, তাদের ফসল আপনি লাভজনক দামে কিনে নেবেন এবং ফসল ফলাতে গেলে যে সার, বীজ, কীটনাশক, সেচ এবং কৃষি সহায়ক সরঞ্জাম প্রয়োজন সেগুলা বিনা পয়সায় আপনি সাপ্লাই দেবেন। গোটা ভারতবর্ষের যত হিন্দু আছে আলাদা আলাদা ভাগ করে দেখলে হবে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এখন ভোটের আগে বলছেন না, কিন্তু আমরা জানি যে ভোট হয়ে গেলে আপনি যদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসেন আর এই ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষিত হয় তাহলে সেইগুলা আবার মাথা চাড়া দেবে। বলুন যে সব হিন্দুকে একই রকম দৃষ্টিতে দেখা হবে, সমস্ত হিন্দুর গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করা হবে, সমস্ত মা বোনেদের, মেয়েদের সমান অধিকার দেওয়া হবে। সর্বোপরি ভারতবর্ষের সমস্ত হিন্দুর
গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করা হবে। এই প্রতিশ্রুতি যদি দেন বিজেপির পক্ষ থেকে, তাহলে আমি বলবো বিজেপিকে ভোট দেন, কোনো অসুবিধা নেই। কারণ আমরা যারা রাজনীতি করি তারা তো মানুষের উন্নয়নের জন্যেই রাজনীতি করি, নাহলে রাজনীতি করার কি দরকার? কিন্তু এখন রাজনীতি করতে এসে রাজনীতির অন্যতম প্রধান এজেন্ডা যদি হয় যে ভারতবর্ষে যা মন্দির আছে আগামী 5 বছরে সেই মন্দিরের সংখ্যা দ্বিগুণ হবে। মমতা ব্যানার্জি পরোক্ষে বলছে যে ভারতবর্ষে যা পশ্চিমবাংলায় যা মসজিদ আছে, কারণ উনি তো মুসলিমদের একমাত্র রক্ষাকর্তা, ও না থাকলে পশ্চিমবাংলার মুসলমানরা আর বাঁচতে পারবে না। কাজেই যত মসজিদ আছে সেই মসজিদের সংখ্যা 3 গুণ করে দেওয়া হবে, তাতেই মুসলমানদের প্রভূত উন্নতি সাধন হবে। তাহলে এইগুলা তারা বলবে না, তার কারণ হচ্ছে 10 বছরে তারা যদি ইচ্ছে করত তাহলে 10 বছরে এই উন্নয়নের কাজগুলা বিজেপি করতে পারত, নরেন্দ্র মোদী করতে পারত। কিন্তু ভারতবর্ষের হাতে গোনা মুষ্টিমেয় কয়েকজন মানুষের উন্নতি ছাড়া বিজেপি আর কারো উন্নতি করেনি। সেই নামগুলা সবাই জানে, এক নিঃশ্বাসে আপনারা অনেক সময় বলেন। টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আম্বানি, মিত্তাল, চ্যাটার্জি, মফতলাল, সিংহানিয়া, আদানি, আর আছে ভারতবর্ষের বড়লোক, শিল্পপতি, পুঁজিপতি। এর বাইরে কারো উন্নতি উনি করেননি, করবেন না। তৃতীয়বারের জন্য করেন, আর আমারও নরেন্দ্র মোদীর মৃত্যু পর্যন্ত যতদিন তাকে রাখবেন। কারণ গরিব মানুষ আরো দিন দিন গরিব হবে। গরিব মানুষকে পায়ের তলে কিভাবে রাখা যায় তার জন্য উনি সমস্ত ব্যবস্থা বন্দোবস্ত করেছেন। তাহলে সেই জন্য আমি আবেদন জানাবো যে আপনারা আমার চাইতে অনেক ভালো জানেন, এখানে ধর্মীয় যে সমস্ত মানুষ আছেন, ধর্মের যারা প্রবক্তা আছেন, ধর্ম নিয়ে যারা গবেষণা করছেন, রিসার্চ করছেন। এই যে আমি এখানে বলতে উঠলাম তো আমার নাম বলা হলো জামাল হোসেন, আমি তো মুসলমান। তাছাড়া আমি মুসলমান, এই আমি মুসলমানটা ভারতবর্ষে আসলো কোত্থেকে? খোদ আরব থেকে এসেছিল। আমার বাপ মা দাদু দিদা যা আছে নবী সাহেবের বংশধর আমরা? নবী সাহেবের বংশধর আমরা নই। তাহলে ভারতবর্ষে এত মুসলমানের জন্ম কিভাবে হলো? এইগুলা ইতিহাসে পড়েছি, আপনারাও পড়েছেন, যে এই যে হিন্দুদের মধ্যে 4টে ভাগ আছে, মানে কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা ধর্ম যেমন ব্যাখ্যা দেয়, তেমনি হিন্দু ধর্মও ব্যাখ্যা দিচ্ছে যে ব্রহ্মা থেকে সমস্ত মানুষের উৎপত্তি হয়েছে। তো ব্রহ্মার মুখ থেকে যাদের জন্ম হয়েছে তাদের নাকি ব্রাহ্মণ বলে, বাহু থেকে যারা জন্মেছে তারা ক্ষত্রিয়, উরু থেকে যারা জন্মগ্রহণ করেছে তারা বৈশ্য, আর ব্রহ্মার পায়ের তালু থেকে যারা জন্মগ্রহণ করেছে তারা শূদ্র। তো এই ব্রাহ্মণদের সেবা করার জন্য নিচের 3টে বর্ণ বা জাতি সবসময় প্রস্তুত থাকে। ব্রাহ্মণদের ছেলেরা নিচের 3টে বর্ণের মেয়েকে বিয়ে করতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু নিচের 3টে জাতি ব্রাহ্মণদের মেয়েকে বিয়ে করা যাবে না, নিষেধ আছে। বেদ পড়া তো দূরের কথা, কোনো শূদ্রের ছেলে যদি ভুল করে কানে বেদ শুনে ফেলে, তাহলে আমরা ইতিহাসে পড়েছি যে তাকে গরম লোহাকে গরম করে তরল করে তার কানে ঢেলে দিয়ে হত্যা করা হবে। তো ব্রাহ্মণ্যবাদের এই অত্যাচার সহ্য করতে না পেরে আমার যারা পূর্বপুরুষ শূদ্র ছিল তারা এই ধর্ম ত্যাগ করেছিল, দিয়ে বলল যে চলো আমরা এই ধর্ম ত্যাগ করে মুসলিম হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, সব এই ধর্ম গ্রহণ করেছে। আমরা আরব থেকে আসিনি, আমরা এই দেশেই জন্মগ্রহণ করেছি। তো তাহলে ভোটের আগে এখন বলা হচ্ছে যে সব হিন্দু এক, হিন্দুদের মধ্যে কোনো ভাগ নাই, প্রভেদ নাই, কিচ্ছু নাই। ভোটের পরে সেটা থাকবে তো? যদি তৃতীয়বারের জন্য আপনি প্রধানমন্ত্রী হন আর ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষিত হয়, থাকবে না, থাকতে পারে না। ভারতবর্ষের যিনি সংবিধান রচনা করেছেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, তিনিও শূদ্রের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার ধর্মটা পরিত্যাগ করেছিলেন কেন?
জিজ্ঞেস করতে হবে তাদেরকে। তিনি তো কম জানাশোনা লোক ছিলেন না। তার জীবনী পড়বেন, যে একদম প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করতে গিয়ে বর্ণ হিন্দুদের দ্বারা যেভাবে অত্যাচারিত হয়েছিলেন, তাতে উনিও ওনার ধর্মটা পরিত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আমি গল্প বলছি আপনাদের সামনে, একটাও গল্প বলছি না, সব বাস্তব বলছি। আর গল্প বলছে যারা অন্ধভক্ত অনির্বাণ বাবুকে ভোট দেবো বলে ঠিক করেছে, তারা গল্প কিছুটা বল। যেমন আমরা শুনে থাকি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন স্টেশনে নাকি কেটলিতে করে চা বিক্রি করত। দেখেছেন কেউ কোনো ছবিতে? নরেন্দ্র মোদীর বয়সী যারা আছে, নিশ্চয়ই এখনো তারা বেঁচে আছে, বলে কেউ যে আমি দেখেছি নরেন্দ্র মোদীকে স্টেশনে চা বিক্রি করতে? কোনো অথেন্টিক বই আছে, কোনো লেখক লিখেছে যে নরেন্দ্র মোদী হ্যাঁ চা বিক্রি করত? তাহলে বিশ্বাস করি কেন? আমরা করি না, অন্ধভক্ত যারা তারা করে। আর ওই অন্ধভক্তরা এখনো বিশ্বাস করছে যে এই যে ভারতবর্ষকে বিক্রি করে দিচ্ছে বিজেপি, নরেন্দ্র মোদী, আদানি এবং আম্বানির কাছে, কিন্তু ওরা দেখতে পাচ্ছে না সেগুলো। অন্ধভক্ত মানে হচ্ছে এই আমি জামাল হোসেন, আমার যদি কিছু ভক্ত থাকে, আমি যদি বলি যে এই শোনো, সূর্য এতদিন পূর্ব দিকে উঠতো আর পশ্চিম দিকে অস্ত যেত, কাল থেকে তোমরা প্রচার করবে যে সূর্য এখন পশ্চিম দিকে উঠবে আর পূর্ব দিকে অস্ত যাবে। তো আমার ওই ভক্তদের সামনে কেউ যদি এসে বলে যে আজ সকাল 6টার সময় পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, ওরা সঙ্গে সঙ্গে বলবে যে ওই বেটা, সূর্য পূর্ব দিকে উদয় হয়েছে মানে সূর্য পশ্চিম দিকে উদয় হয় এখন থেকে। তো কেন? তা তো হয় না। তো না, ও কি হয় না হয় আমার দেখার দরকার নাই, জামালদা বলে দিয়েছে এটাই শেষ কথা, এখন থেকে সূর্য পশ্চিম দিকে উঠবে আর পূর্ব দিকে অস্ত যাবে। মানে কোনো যুক্তি থাকবে না। এটাই হচ্ছে অন্ধভক্ত। তো বিজেপির মধ্যে এইরকম কিছু অন্ধভক্ত আছে যারা যুক্তির কোনো ধার ধারে না, যারা বিজ্ঞান মানে না, যারা আধুনিক সম্মত কোনো জিনিসকে বৈধতা দিতে অস্বীকার করে। কাজেই তারপরেও যদি তারা মনে করেন যে হ্যাঁ ভোট দেওয়া যাবে, অবশ্যই দেবেন, আপনার গণতান্ত্রিক অধিকার আছে। আর তৃণমূল কংগ্রেস আলাদা কিছু নয়, তফাৎ কিছু নয়। আমার আগে যে দাদা বলছিলেন এখানে যে এখন যদি আপনি ঘন্টায় ঘন্টায় আপডেট না রাখেন, তাহলে বলতে খুব অসুবিধা হবে যে এই বিজেপির নেতা না তৃণমূলের নেতা। মানে কখন যে পাল্টি খেয়ে তৃণমূলে চলে যাবে, আবার তৃণমূল থেকে বিজেপিতে চলে আসবে, একদম ঘন্টায় ঘন্টায় আপনাকে খবর দেখতে হবে, আপডেট রাখতে হবে। নাহলে যেই আপনি ভুল করে বলবেন যে অর্জুন সিং তো বিজেপির নেতা, ও দেখবেন যে তার মধ্যে আপনি 1 ঘন্টা খবর রাখেননি, তার মধ্যেই ও আবার তৃণমূলে যোগদান করেছে। তো তফাৎ কি আছে? যে তৃণমূল সেই বিজেপি। মুর্শিদাবাদের কথা বললো, তো আমার বাড়ি মুর্শিদাবাদের ভোট হয়ে গেছে। আমি আপনাদের সামনে, আমাদের এখানকার নেতারা ডেকেছে, দুটো কথা বলার সুযোগ দিয়েছেন, তাই আমি এখানে বলতে এসেছি। তো মুর্শিদাবাদের ভোট হয়েছে, ভোট চলাকালীন সময়ে মুর্শিদাবাদ ভরতপুর কেন্দ্রের তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির একটা কথা বলেছিলেন দাঁড়িয়ে, জনসভায় দাঁড়িয়ে, শুনেছেন? যে মুর্শিদাবাদের যে কটা হিন্দু আছে আমি যদি ইচ্ছে করি 2 ঘন্টায় ফিনিশ করে দিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারি। এর জন্য পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেছে ওই এমএলএর বিরুদ্ধে? একজন এমএলএ যারা আইন তৈরি করে তারা দাঁড়িয়ে এই কথা বলতে পারে? আপনাদের কি মনে হয় যে হুমায়ুন কবিরের এত বড় সাহস? তার ঘাড়ে কটা মাথা আছে? মমতা ব্যানার্জির, নরেন্দ্র মোদীর অনুমোদন ছাড়া মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে এই কথা বলা যায়? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যখন মমতা ব্যানার্জি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন নরেন্দ্র মোদী, উনি বলেন, কেন বলেন? বলেন তার কারণ আছে। মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে এবারে 2টো পার্টি মিলে একটা ক্যান্ডিডেট দিয়েছে। এই আমরা যেমন কংগ্রেস আর সিপিআইএম মিলে এখানে একটাই ক্যান্ডিডেট দিয়েছি, সৃজনকে। এখানে তো কংগ্রেসের কোনো ক্যান্ডিডেট নাই। তো মুর্শিদাবাদের বহরমপুরের তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলে একটা ক্যান্ডিডেট দিয়েছে, তার নাম হচ্ছে ইউসুফ পাঠান। যেহেতু ইউসুফ পাঠান বিখ্যাত ক্রিকেটার, তাই আপনারা চেনেন। কিন্তু ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের কে? গুজরাটে তার বাড়ি। গুজরাটে তৃণমূল কংগ্রেস আছে নাকি?
গুজরাটে তৃণমূল কংগ্রেস নাই। ওই আমার আগের দাদা বললেন যে কি ও তো জাতীয় সব জায়গায় লিখে, কিন্তু এখন আঞ্চলিক হয়ে গেছে। আগামী দিনে দেখবেন যে আঞ্চলিক থেকে অঞ্চলে যাবে, তার নিচে বুথে যাবে, থাকবে না, থাকতে পারে না। এত দ্বিচারিতা, বিশ্বাসঘাতকতা, মিথ্যাচারিতা করে কখনো কোনো দল বেশি দিন টিকতে পারে না, তৃণমূলও টিকবে না। ইংরেজরা 200 বছর ছিল নাই, 34 বছর ব্রিটিশরা ছিল ভারতবর্ষে, পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল, এখন নাই। আর তৃণমূল কংগ্রেসের নেতারা কি মনে করে যে ওরা অক্ষয় অমর নাকি, মানে যতদিন পৃথিবী থাকবে ততদিন তৃণমূল কংগ্রেস থাকবে? থাকবে না। কাজে নিশ্চিত থাকুন যে ওরা যা বলে তা করে না, আর যা করে তা মুখে বলে না, এমনি ওটা করে দেয়, যেটা আপনারা দেখছেন আজকাল আমাদের এখানে। কাজেই এই ইউসুফ পাঠানকে ভোট দিতে হবে কাকে? মানে মুসলমানরা যাতে, যেহেতু পাঠান নাম, তাই মুসলমানরা অধীর চৌধুরীকে ভোট না দিয়ে যেন ইউসুফ পাঠানকে ভোট দেয়। অধীর চৌধুরীকে ওখানে হারাতে হবে। আর তার ফাঁকে যদি ওখানে নির্মল সাহা বলে একজন বিজেপির দাঁড়িয়েছে, ও ফাঁকে যদি বেরিয়ে যায়, যাবে। কারণ ইউসুফ পাঠান জিতলেও যেখানে সমর্থন দিবে, নির্মল সাহা জিতলেও একই জায়গায় সমর্থন দেবে। তাই হুমায়ুন কবিরকে দিয়ে ওই কথাটা বলিয়ে নেওয়া হলো। এখন জনে জনে ধরে বোঝাবে নাকি মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী যে যারা মুসলমান আছো তৃণমূলকে ভোট দাও, আর যারা হিন্দু আছো তারা বিজেপিকে ভোট দাও? আসলে এই মঞ্চে দাঁড়িয়ে এতক্ষণ ধরে এই ধর্মের কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি, এতক্ষণ বলার কথা নয়। এতক্ষণ আমার অন্য কথা বলার কথা, কিভাবে সামগ্রিকভাবে ভারতবর্ষের মানুষের উন্নতি হতে পারে সেই কথা বলার দরকার। কিন্তু কথাগুলো বলতে হচ্ছে এই কারণে যে তারা ধর্ম নিয়ে নোংরা রাজনীতিটা করছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তার জন্য এই কথাগুলো প্রাসঙ্গিকভাবে আমাদেরকে বলতে হচ্ছে। এদিকে যখন 5 দফার ভোট হয়ে গেছে, তখন মমতা ব্যানার্জির মনে পড়লো যে এবারে আমাকে আর একটা কাজ করতে হবে, না তো ভারত সেবাশ্রম সংঘ, ইসকন এবং রামকৃষ্ণ মিশন যারা পরিচালনা করে তাদেরকে আঘাত করতে হবে। বহরমপুরের বেলডাঙ্গার যে কার্তিক মহারাজ, ও নাকি তৃণমূলের এজেন্ট ঢুকতে দেয়নি বুথে, বাধা দিয়েছে। তো কার্তিক মহারাজ তৃণমূলের এজেন্ট ঢুকতে দেয়নি, ওটা উনি তখন বলেননি। এবং ভরতপুরে কিছুদিন আগে একটা সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে, সেটাও মমতা ব্যানার্জি জানতেন, আপনারা টেলিভিশনে শুনেছেন সেসব কথা। তাহলে তখন কার্তিক মহারাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। কিন্তু এখন ওরা মনে পড়ছে যে কার্তিক মহারাজের বিরুদ্ধে আমাকে বলতে হবে। যেই কার্তিক মহারাজের বিরুদ্ধে বললেন, আর তার ঠিক পরের দিনই নরেন্দ্র মোদী এসে বললেন তো যে এখানে মমতা ব্যানার্জি মুসলিমকে তোল্লাই দিচ্ছে, তাদের সম্পত্তি রক্ষা করবে আর হিন্দুদের সম্পত্তি তাদেরকে পাইয়ে দেবে। আর বলতে হবে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে, যেভাবে 2021 সালের বিধানসভার নির্বাচন হলো এনআরসি, মানে রোজ নরেন্দ্র মোদী অমিত শাহ এসে এই পশ্চিমবাংলাতে বাজার গরম করলো যে 2021 সালের বিধানসভার নির্বাচনে বিজেপি জিতবে, আর বিজেপি যদি জিতে তাহলে এই পশ্চিমবাংলায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করা হবে, এনআরসি চালু করা হবে, মুসলমানদেরকে এখান থেকে তাড়ানো হবে। পরের দিন একই জায়গায় গিয়ে মমতা ব্যানার্জি বলল যে আমি যতদিন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আছে কোনো বাপের বেটা নাই যে একটা মুসলমানের গায়ে হাত দেয়। আর মুসলমানরা শুনবে আপনার কথা? তাহলে মুসলমানকে বাঁচানোর একমাত্র দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জি, আর তার সাথে ইমাম মুয়াজ্জিনরা আছে। এখন বৈধ কি অবৈধ ওই সব বিতর্কিত আলোচনায় আমি যেতে চাই না। তাহলে মুসলমানকে বাঁচাবে মমতা ব্যানার্জি, আর হিন্দুকে বাঁচানোর ঠিকে নিয়েছে নরেন্দ্র মোদী। ভারতবর্ষের পৃথিবীর সবচাইতে প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন মানে আপনারা সবাই জানেন, যা ছিল, আছে এবং থাকবে। তো হিন্দু ধর্ম ছিল, আছে, ভবিষ্যতে থাকবে, অসুবিধে কি? তো না বলে হিন্দু ধর্ম এখন খুব বিপদে আছে। আচ্ছা, বিজেপির জন্ম কত সালে? 80 সালে। তাহলে 5000 বছরের একটা প্রাচীন ধর্ম এতদিন কে বাঁচিয়েছে? তো যার সৃষ্টি, ভগবানের যদি সৃষ্টি হয় তাহলে ভগবানই বাঁচিয়েছে। তাহলে এখন নরেন্দ্র মোদীর প্রয়োজন হচ্ছে কেন?
হিন্দু ধর্মে কে বলল বিপদে রয়েছে? এটা নরেন্দ্র মোদী বিজেপি বারবার বোঝানোর চেষ্টা করছে যে হিন্দু ধর্ম বিপদে রয়েছে। কিন্তু আমরা যুক্তি দিয়ে যদি একটু দেখি তাহলে কিভাবে বিপদে রয়েছে সেইগুলা একটু বোধহয় আমাদের বিচার বুদ্ধি বিবেক দিয়ে বিবেচনা করার প্রয়োজন আছে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আজকে দেখলেন যে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু, মানে আদিবাসী। তো আদিবাসী সম্প্রদায়ের একজন মহিলাকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করে বার্তা দিলেন গোটা ভারতবর্ষে বিজেপি যে সমস্ত হিন্দু এক। আচ্ছা আপনারা বলুন তো, যে রাম মন্দির উদ্বোধনের সময় একটা শুভ কাজে মহিলাকে, একটা আদিবাসী শূদ্র মহিলাকে না হয় না ডাকলেন, আমরা মেনে নিলাম, কিন্তু ভারতবর্ষের যেটা পার্লামেন্ট ভবন তৈরি হলো সেন্ট্রাল ভিস্তা, আচ্ছা সেখানে ভারতবর্ষের রাষ্ট্রপতির ডাক থাকবে না? মানে সেটাও উদ্বোধন, এই উদ্বোধনে ভারতবর্ষের রাষ্ট্রপতি থাকবেন না? ভারতবর্ষের সংবিধানের মাথায় যিনি বসে আছেন, তাহলে ডাকা হয়নি কেন? একবার প্রশ্ন করেছেন? তিনি কি শারীরিকভাবে তখন অসুস্থ ছিলেন? বিদেশ সফরে ছিলেন? তিনি কি যাব না বলেছিলেন? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ভোটের আগে এখন তোমরা বলছো যে সমস্ত হিন্দু এক, আর ভোটের পরে গিয়ে আমরা সমস্ত হিন্দু এক থাকবো, তো এই প্রশ্নটাই আসছে। এখন আর একটা ঘটনা বলি আপনাদের, এই যত অত্যাচার নির্যাতন সব কিছু নামে যারা গরিব তাদের উপরে, বড় লোকদের উপরে নামে না। এই যে আপনারা শুনেন না যে হিন্দু আর মুসলমানের কি আছে, মানে মাঝখানে শুনলাম ওইসব কি উত্তরপ্রদেশ হাবিজাবি এইসব রাষ্ট্রে ঘোষণা হয়েছে যে হিন্দুদের মেয়েদেরকে মুসলমানদের ছেলেরা বিয়ে করতে পারবে না। এসব আইন হয়েছে বিভিন্ন রাজ্যে, তা আইন হোক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ভারতবর্ষের সংবিধান বলছে যে এই রকম কোনো নিয়ম নাই। ছেলে মেয়ে সাবালিকা হলে সে যে কোনো ধর্মের ছেলে যে কোনো ধর্মের মেয়েকে বিয়ে করতে পারে। তো ওদেরকে বলবেন তো যে আপনাদের নাকের ডগাতে যারা রাজ করছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন না কেন? ভারতবর্ষের সুপারস্টার, আমাদের দিদিমণির খুব কাছের ভাই শাহরুখ খান, তার স্ত্রীর নাম কি? গৌরী খান। আমির খান, সে 2-3টে বিয়ে করেছে, তো তার স্ত্রীর নাম কি? আমি ওই সর্বশেষ বোধহয় আপডেট আমার কাছে ছিল কিরণ রাও নাকি না। ভারতবর্ষের সুনীল দত্ত, তার বোন নাম ছিল নার্গিস। এইরকম আরও উদাহরণ পাবেন আপনারা খুঁজতে গেলে। এমনকি আমাদের পার্টির মধ্যেও আছে, এক সময় আমাদের পার্টি করতেন, এখন তৃণমূল কংগ্রেস করেন, আমাদের জেলার নেতা মইনুল হাসান, তো তার স্ত্রীও একজন হিন্দু ধর্মের মহিলা ছিলেন। আচ্ছা মালদা জেলায় যান, কংগ্রেস, গনি খান চৌধুরীর বোন রুবি নূর, তার মেয়ে একটা হিন্দু ছেলেকে ভালোবাসলো, তো বাড়িতে মেনে নিল। এবার বাড়িতে বিবাহ হবে, তো একবার বিয়ে দেওয়া হলো হিন্দু মতে, আর একবার বিয়ে দেওয়া হলো মুসলিম মতে। এগুলো গল্প নয়, একদম বাস্তব ঘটনা। কারো যদি মনে হয় যে আমি এগুলো গিয়ে দেখবো, তাহলে মিলিয়ে নিতে পারেন। তাহলে ধর্ম কি অনুমোদন দেয়? তাহলে এদেরকে কিছু বলে না কেন, এই যারা বিজেপির লিডার আছে? কিন্তু এখানে যে চায়ের দোকানদার আছেন কোনো হিন্দু, আপনার ছেলে যদি কোনো মুসলমানের মেয়েকে নিয়ে যায় তাহলে আপনার কিন্তু খবর আছে। তখন থানা থেকে খবর হবে, মিউনিসিপ্যালিটিতে খবর হবে, তৃণমূল বিজেপির যে রাজনৈতিক দাদারা আছে সেই খবর হবে। তখন আপনার বিরুদ্ধে যা যা ধারা আছে সব প্রয়োগ করা হবে। আমাদের জানতে বড় ইচ্ছা হয় যে নামগুলি আমি করলাম, এদের বিরুদ্ধে এই সব ধারা প্রয়োগ হয় না কেন? তাহলে এটা বিচার হচ্ছে কিভাবে? অর্থনৈতিক মাপকাঠি দিয়ে। বর্তমান বাজার দর অনুযায়ী আপনার সম্পদ যদি 100 কোটি টাকার বেশি হয়, তাহলে আপনি ওই আওতার মধ্যে পড়বেন না, যা খুশি করতে পারেন। আর বর্তমান বাজার দর অনুযায়ী আপনি যদি টোটো চালক হন, রিক্সা চালক হন, ভ্যান চালক হন, মুদিখানার দোকান থাকে, সবজির ব্যবসা করেন, তাহলে আপনার জন্য সমস্ত ওই সব ধারা প্রয়োগ হবে, কার্যকর হবে। অথচ ভারতবর্ষের সংবিধান বলছে
যে ভারতবর্ষ হচ্ছে একটা স্বাধীন, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক দেশ হচ্ছে আমার এই দেশ ভারতবর্ষ। আমি আমার আলোচনা শেষ করতে চাই। এখানে আমরা যারা বসে আছি, আমরা যারা আলোচনা শুনছি, সবাই দলিল মেনে চলি। নিজের নিজের সবার দলিল আছে। দলিল নাই? আমি জামাল হোসেন, আমি যদি মুসলমান হিসাবে নিজেকে দাবি করি আর আমি মুখে বললাম যে আমি কোরআন শরীফ মানি না, আমাকে মুসলমানে নিবে? নিবে না। এইখানে যারা হিন্দু আছে তারা এখানে দাঁড়িয়ে চিৎকার করে যদি বলেন যে আমি হচ্ছি খাঁটি হিন্দু, কিন্তু গীতা আমি মানব না, হবে? খ্রিস্টান অথচ বাইবেল মানবে না, হবে না? এগুলো হয় না। তাহলে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পারসিক, ভারতবর্ষে যত জাতি বাস করে এই সবাই মিলে হচ্ছে আমরা ভারতবাসী। তাহলে যেহেতু ভারতীয়, ভারতবাসী, তা আমাদের ভারতবাসী হিসাবে দলিল নাই? তাহলে ভারতবর্ষেরও একটা দলিল আছে। সেই দলিল হচ্ছে ভারতবর্ষের সংবিধান। তাহলে এই ভারতবর্ষের সংবিধানকে যে মান্যতা দেবে না, সে ভারতীয় না। তাকে বের করে দেওয়া যেতে পারে ভারতবর্ষ থেকে। আর ভারতবর্ষের সংবিধানকে যদি মান্যতা দেওয়া হয় তাহলে সে অবশ্যই ভারতীয়। তো ভারতীয় প্রমাণ করার জন্য কি দরকার আপনারা জানেন কেউ? আপনি যে ভারতীয় এটা প্রমাণ করার জন্য আপনাকে কি প্রমাণ দিতে হবে? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, জমির দলিল, কিচ্ছু কাজে লাগবে না। পঞ্চায়েতের সার্টিফিকেট কিচ্ছু চলবে না। তাহলে ভারতীয় যে ভোট দিয়ে ভারতবর্ষের সরকার তৈরি হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে, সেই প্রধানমন্ত্রী আইন করছে যে আমাকে যারা ভোট দিয়েছে তারা সবাই ভারতীয় নয়। তাহলে এইগুলা ভারতীয়ত্ব প্রমাণ করার জন্য এই সমস্ত নথিপত্র কোনো কাজে লাগবে না। উনি যেটা ঠিক করে দেবেন সেই কাগজ আমাদেরকে নিয়ে গিয়ে হাজির হতে হবে। যদি সেই কাগজ থাকে তাহলে আমি ভারতীয় হব, আর যদি না থাকে তাহলে আমি ভারতীয় নই। তাহলে ভারতবর্ষের সংবিধান যদি প্রথম কেউ অমান্য করে থাকে তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি সেটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা হচ্ছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনারাই ভারতবর্ষের সংবিধানের যে গোটা একটা বই আছে তার মাঝখান থেকে কিছু পাতাকে ছিঁড়ে ফেলে দিতে চাইছে। তো ওই বইটা আর পূর্ণাঙ্গ বই থাকবে? পূর্ণাঙ্গ বই থাকবে না। তাহলে ওইটা অর্ধ সমাপ্ত বই হয়ে যাবে, মানে পুরো বই আর থাকলো না। তাহলে যদি নন ভারতীয়ের তালিকায় কাউকে ফেলতে হয় তাহলে বলবেন বিজেপিকে যে আপনাদের দুজন নেতাকে আগে বলুন যে তারা ভারতীয় হিসাবে কি প্রমাণ দিতে চায় এখানে, তারপরে আমরা দেব। আমরা যারা ভারতবাসী তারা আমরা পরে প্রমাণ দেব। যারা সাধারণ মানুষ, আমরা অটো, টোটো, ভ্যান, রিক্সা, কলকারখানায় কাজ করে আমরা গতর খাটিয়ে খাই, তারা প্রমাণ দিব যে আমরা ভারতবাসী কি না। এই ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা সবাই চাই যে এই ভারতবর্ষেই যেন আমার মৃত্যুটা হয়। আমার বাপ, দাদা, আমার পূর্বপুরুষ যারা আছে তারা যেভাবে এখানে জীবনযাপন করেছেন আমরাও সেইটা করতে চাই। তাহলে এই জায়গায় বাধা কোথায়? এই জায়গায় বাধা কোনো জায়গায় নেই। শুধু রাজনৈতিক ফায়দা লোটার জন্যে এটা আমাদের রাজ্যের দিদিমণি এবং কেন্দ্রের যে দাদামণি তারা এটা করতে চাইছে, মানে হিন্দু মুসলমানকে ভাগ করে দিয়ে ভোট করতে হবে। এছাড়া আর কোনো এজেন্ডা যদি থাকে তাহলে বিজেপিকে বলতে বলবেন যে কি এজেন্ডা তাদের সামনে আছে। কোনো এজেন্ডা নাই বলেই আজকে মন্দিরের কথা আসে, আজকে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার কথা আসে, আজকে মসজিদের কথা আসে। আচ্ছা আপনারা বলুন তো, সবাই জানেন এখানে যে এই ভারতবর্ষ এতটুকু ভারতবর্ষ ছিল না। বর্তমান যে বাংলাদেশ এবং পাকিস্তান সেটাও আমাদের সঙ্গে ছিল। তাহলে 47-এ শুধু ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেল, দেশটা দ্বিখণ্ডিত হলো। একটা হলো বাংলা, একটা হলো পাকিস্তান, আর একটা হলো ভারতবর্ষ। পরে আবার ভাষার ভিত্তিতে সেই পাকিস্তান দুভাগ হয়ে গেল। অবশ্য আমরা বাংলাদেশকে সাপোর্ট করেছিলাম, আমরা ভারতীয়রা। তাহলে স্বাধীন বাংলাদেশ আর স্বাধীন পাকিস্তান, এই ভারতবর্ষ 3 খণ্ড হয়ে তৈরি হলো 3টে রাষ্ট্র।
একসঙ্গে থাকার কথা ছিল। বাংলাদেশে 96% মুসলমান, ইসলামিক কান্ট্রি নয়, কিন্তু 96% মুসলমান বাস করে। বাংলাদেশে মুসলমানদের সব সমস্যার সমাধান হয়ে গেছে। খবর পান না আপনারা যে এখানে যেমন মমতা ব্যানার্জি গায়ের জোরে ভোট করে নেয়, কাউকে ভোটে নমিনেশন দিতে দেয় না, লেঠেল বাহিনী বের করে কাউকে ভোট দিতে দেয় না, একই রকমভাবে বাংলাদেশে শেখ হাসিনা ওখানে বিজেপিকে লাগায়, মানে বাংলাদেশ বর্ডার গার্ড তার সেনাবাহিনী নামিয়ে দিয়ে ভোট করে ক্ষমতা দখল করে। ওখানে বাংলাদেশে সমস্ত বেকারের চাকরি দিতে পেরেছে? কৃষকের ফসলের লাভজনক দাম কোনটা পারেনি। আমার তো মনে হয়, এবং আমি দেখেছি, আমি যতটা জানি, যে পৃথিবীর এমন কোনো কোণা খুঁজে আপনি পাবেন না যেখানে বাংলাদেশের লোকজন নাই। গোটা বিশ্বে আপনি খুঁজতে গেলে বাংলাদেশের লোক পাবেন। তো কেন গিয়েছে? শুধুমাত্র পয়সা রোজগার করার জন্য, আর কোনো কিছুর জন্য যায়নি। তাহলে বাংলাদেশ 96% মুসলমানের দেশ হয়ে এই সমস্যার সমাধান করতে পারেনি। তাহলে খাঁটি ইসলামিক কান্ট্রি হয়েছে পাকিস্তান, মানে একদম মুসলমানদের দেশ। তো সেখানে কদিন আগে খেতে পাচ্ছিল না সেখানকার মানুষ, একটা পাউরুটি কিনবে লাইনে দাঁড়িয়ে, তার জন্য মারামারি। একটা পাউরুটির দাম আমাদের এখানে কত? 10 টাকা বড় জোর। ওখানে 200-300 টাকা দিয়ে পর্যন্ত একটা পাউরুটি পাওয়া যাচ্ছিল না। খাঁটি ইসলামিক দেশ, মুসলমানের দেশ। আর প্রতি সপ্তাহে আপনি যদি আজ থেকে নজর রাখেন খবরের কাগজে, তাহলে এক সপ্তাহ পরে গিয়ে আপনি এই 7 দিনের মধ্যে একটা খবর পাবেনই অবশ্যই। সেটা হচ্ছে যে পাকিস্তানের কোনো একটা বিশাল মসজিদে একটা দুম করে বোম বাস্ট হবে, আর ওই মসজিদে যারা নামাজ পড়ছিল সব মারা যাবে। এই বোম বাস্ট কারা করে পাকিস্তানের মসজিদে? এখানে যারা বলছে হিন্দু রাষ্ট্র করব তারা, আরএসএস, বিজেপি, তারা তো করে না। তাহলে পাকিস্তানে বোম বাস্ট কারা করে মসজিদের ভিতরে? ওখানে মুসলমানদের মধ্যেই দুটো ভাগ আছে, একটা হচ্ছে শিয়া আর একটা হচ্ছে সুন্নি। কোনোদিন মিল হয়নি, আজও হয়নি, ভবিষ্যতে হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। এই শিয়া সুন্নিদের এত ঝামেলা যে তাদেরকে প্রাণে মেরে দিতেও কোনো বাধা না। মুসলমান তো তারা মারে কেন? তেমনি খ্রিস্টানদের মধ্যে ভাগ নাই, ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, ওদের মধ্যে ভাগ আছে। আর আমি হিন্দুদের ভাগের কথা তো আগেই বললাম। তাহলে এক কে আছে তাই বলুন, মানে এক ধর্ম হলেই যে তারা সব এক জায়গায় থাকবে, মিলেমিশে থাকবে, ভাই ভাই থাকবে, এই গ্যারান্টি কে দিচ্ছে? একমাত্র এই গ্যারান্টি দিয়েছে পশ্চিমবাংলাতে 34 বছর বামপন্থী ফ্রন্ট সরকার, যার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসু। প্রথম যখন জ্যোতি বসুর সরকার হয়, তার অল্প দিনের মধ্যে এই পশ্চিমবাংলাতেও যারা এই কৌশলী, যারা দাঙ্গাবাজ, যারা রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে, তারা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। চাপড়ার কথা আপনাদের অনেকের মনে থাকতে পারে। তো একমাত্র মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, যিনি বলেছিলেন যে এই যে পুলিশকে আমি বন্দুক কিনে দিয়েছি, রাইফেল কিনে দিয়েছি, এই রাইফেলের গলি কেনা হয়েছে পশ্চিমবাংলার মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে। অতএব যারা দাঙ্গা করবে সেই দাঙ্গাকারীদের পা লক্ষ্য করে নয়, একদম বুক লক্ষ্য করে গুলি চালাতে হবে, যাতে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সার কেনা গুলি একটাও নষ্ট না হয়। দাঙ্গা ছিল নাকি 34 বছর পশ্চিমবাংলায়? হিন্দু মুসলমান এত ছিল, যে যার নিজের ধর্ম পালন করেছে, কোনো অসুবিধা হয়নি আমাদের। অসুবিধাটা কি? যারা মুসলমান মাথায় টুপি দিয়ে এই কথাগুলি বলে বেড়াচ্ছেন, তারা কি জানেন যে ইসলাম ধর্মের প্রবর্তক এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার শেষ হজের ভাষণে বলে গিয়েছিলেন, আর যাই হোক তিনি যে অনেক বেশি বুঝতেন এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। তিনি বলে গিয়েছিলেন যে ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, যে যার ধর্ম পালন করো, মানো, ভক্তি করো, কোনো অসুবিধা নাই, কিন্তু ধর্ম নিয়ে উচ্ছৃঙ্খলা, বেলেল্লাপনা, উন্মাদনা এইসব করতে যেও না। কারণ অতীতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, তার উদাহরণও তিনি দিয়ে গেছেন। তাহলে ওরা তো মনীষী, আর মনীষীরা যে কথাগুলো বলেন সেটা হয় কালজয়ী কথা, মানে ও একটা যুগেই ওটা বাস্তবায়িত হবে এমন নয়, পৃথিবী যতদিন বাঁচবে ততদিন বাস্তবায়িত হবে। তাহলে আমাদেরকে ধর্ম পালন করার কথা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কথা নয় তো। তাহলে কেন করছি ধর্ম নিয়ে বাড়াবাড়ি? মমতা ব্যানার্জি বলতে বলতে বলে ফেললেন, এটা আমাদের যদি কেউ বেফাস মন্তব্য করতো তাহলে
টেলিভিশনের পর্দায় আর চোখ রাখতে পারতেন না। বললেন যে পশ্চিমবাংলায় আমি এত মানুষের উন্নয়ন করেছি যে রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল সব শেষ হয়ে যাবে, তাও আমার পশ্চিমবাংলার উন্নয়নের কাহিনী শেষ হবে না। এ চলতে থাকবে রোজ কিয়ামত পর্যন্ত। পশ্চিমবাংলায় যা উন্নয়ন করেছে দেখেন, নির্বোধ, অবোধ, গাধা ছাড়া আমি আর অন্য কোনো ভাষা খুঁজে পেলাম না। এই কথা বলতে পারে কেউ? একটা রাজ্যের সামান্য মুখ্যমন্ত্রী ধর্ম সম্পর্কে। আর একটা তৃণমূলের এই বাচ্চা মেয়ে, ও আবার একজন ক্যান্ডিডেটকে বলেই দিল যে এই হচ্ছে আল্লাহ। তো এখানে যদি কোনো মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান আমার আলোচনা শুনে, তাহলে আমরা তো এটা জানি যে পৃথিবীতে ওই পারে যদি যাই আমরা, তাহলে আমাদের হিন্দুদের আছে স্বর্গ আর বেহেশত, আর আমাদের আছে দোজক আর জান্নাত। তাহলে যে খারাপ কাজ করবে সে দোজকে যাবে, ভালো কাজ করলে বেহেশতে যাবে। তো ও বলল যে আল্লাহর অংশ। তো আল্লাহ ঘোষণা করে দিয়ে গেছে কোরআন শরীফের মধ্যে যে যারা খারাপ কাজ করেছে, যারা নাস্তিক, আমি তাদেরকেও রোজ কিয়ামতের দিনে ক্ষমা করে দিতে পারি। মানে সেও জান্নাতে যেতে পারে, কিন্তু যে শিরক করবে, মানে আল্লাহর অংশীদার তৈরি করবে, তার কোনো দিন ক্ষমা হবে না, তার জন্য জাহান্নাম অবধারিত। এখন এই বাচ্চা মেয়ে ইউনিভার্সিটির 3 পাতা বই পড়ে 3টে সিঁড়ি অতিক্রম করে ও ভাবছে যে কি আমি বিশ্বের সমস্ত কিছু গুলে খেয়েছি, সব আমার নাফুদর্পণে। আমি বলছি যে এ নিয়ে মাতামাতি করার কোনো দরকার নেই। হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, অন্যান্য ধর্ম এত ঠুনকো ভিতের উপরে সব তৈরি হয়। এর একটা মজবুত ভিত রয়েছে, নাহলে 5000 বছর ধরে কোনো একটা ধর্ম টিকে থাকতে পারে না, বিলুপ্ত হয়ে যেত। 1500 বছর ধরে কোনো একটা ধর্ম দাঁড়িয়ে থাকতে পারে না, ধ্বংস হয়ে যেত। কাজে এত ঠুনকো ভাবার কিছু নয়। এই যে কে এক ভদ্র মহিলা বলল আর একটা বাচ্চা মেয়ে বলল, তার জন্য সব কিছু নষ্ট হয়ে গেল, এটা করার দরকার নেই। কিন্তু ধর্মীয় কিছু ব্যবসায়ী আছে যারা ধর্মটাকে পুঁজি করে রাজনীতির ময়দানে ভাঙিয়ে সেটা নিয়ে তারা খায়। এই দুটো দল হচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। আমরা বলছি যে এদের সম্পর্কে সচেতন থাকতে হবে। মানুষের যদি প্রকৃত উন্নয়ন চাইতে হয়, করতে হয়, তাহলে এই যে আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনা করিয়েছে, এই কলকাতার রাজপথে যারা 1500 দিন ধরে ধর্ণা দিচ্ছে, 1500 দিন ধরে ধর্ণা দিচ্ছে তারা, মানে এদের নাকি যোগ্যতা আছে, মেধা রয়েছে, টেট পরীক্ষায় পাশ করেছে। আর আমরা যখন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা চালু করেছিলাম, তখন যারা চাকরি পেত তারা বলতো কি জানেন, আমরা তো ওই গরিব মানুষের দল, মানে কোর্টও নাড়ানো দল বলে। তো মাস্টারদের কাছেও যেতাম যে মাস্টার চাকরি তো পেয়েছেন, তো 500 টাকা দেন। তো 200 টাকা দিত, দিয়ে বলতো 200 টাকা দিলেন, 500 টাকা দিলে ভালো হতো। তো এবার গর্ব করে বলতেন যে এই শোনো, আমাকে চাকরি কেউ দেয়নি, আমি নিজের যোগ্যতায়, নিজের বলে চাকরিটা নিয়েছি। ঠিকই তো মাস্টার মশাই, নিজের যোগ্যতায়, নিজের বলে আপনি চাকরি পেয়েছেন, পড়াশোনা করেছেন, পরিশ্রম করেছেন। আর সেই পরিশ্রমের মর্যাদা দিয়েছি আমরা যারা বামপন্থী ফ্রন্ট সরকারটা আছি, সেই সরকার। তো সরকার তো এখনও আছে, যোগ্যতা মেধা তো তাদেরও আছে। তো 1500 দিন ধরে ওইখানে বসে ওরা কী করছে জিজ্ঞেস করবেন তো। কোনো সময় থালা নিয়ে ভিক্ষা করছে, কোনো সময় গায়ের রক্ত বিক্রি করছে, কোনো সময় নাক খত দিয়ে হাঁটছে। এগুলো আন্দোলনের একটা ফর্ম। এইসব আন্দোলন হয় আমরা জানি, কিন্তু এই আন্দোলন কখন হয়? যখন কোনো সরকারের আত্মসম্মান বোধ থাকে, মান মর্যাদা থাকে, তখন এই আন্দোলন ঠিক আছে। আর সরকারটাই যদি কান কাটা, নির্লজ্জ, বেহায়া হয়, তাহলে এই আন্দোলনের কোনো মানে হয়? এই আন্দোলন চলবে না এখানে। তাহলে এই আন্দোলন করতে হবে দুর্বার জঙ্গি আন্দোলন। আরে তুমি থালা নিয়ে ভিক্ষে করো না, এই নাক খত দাও, তাতে আমার কি যায় আসে? আমি আর দেখবো না, দেখছে না তো। তা আমি শুধু একটা উদাহরণ দিই আপনাদের। সরকারের আত্মসম্মান, মর্যাদা, আত্মমর্যাদা বোধ কিভাবে ছিল, একটা উদাহরণ দিলেই বুঝতে পারে। আইপিএস ডক্টর নজরুল ইসলামের নাম অনেকে শুনেছেন। তিনি দীর্ঘদিন এই পশ্চিমবাংলায় চাকরি করেছেন। ঘটনাচক্রে আইপিএস নজরুল ইসলামের বাড়িও মুর্শিদাবাদের ডমকলে। তো বুদ্ধদেব ভট্টাচার্য উনি সৎ মানুষ ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের বিরুদ্ধে উনি একটা কেস করেছিলেন হাইকোর্টে। তো হাইকোর্ট বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। রায় ঘোষণা করেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে
1 টাকা জরিমানা করা হলো এই কেসের জন্য, 1 টাকা জরিমানা করা হলো। এখন আমরা বললাম যে 1 টাকা জরিমানা করা হলো একটা সরকারকে, এ আবার কেমন রায়? তো সরকারকে 1 টাকা জরিমানা করা হলো মানে সরকারের আত্মসম্মানে ঘা দেওয়া হলো, যে কোনো টেকনিক্যাল ফল্ট ছিল ওখানে, যেটা ঠিক হয়নি, এটা বড় কোনো দুর্নীতি বা চুরি নয়, তাহলে এই এতটুকু ভুলের জন্যই তোমাকে 1 টাকা জরিমানা করা হলো। তাহলে এই হচ্ছে আত্মসম্মান বোধ একটা সরকারের। আর এখনকার হাইকোর্টে এই রায় দিবে নাকি? ওরে হাইকোর্টের বিচারপতিরা তো পাগল হয়ে গেল, যে শেষ যে রায় শোনালো বললো যে এই তোরা যা চাকরি দিয়েছিস 2016 সালে সব বাতিল, যা, এ আমি আর বাঁচতে পারবো না, কে ঠিকভাবে এসছিস আর কে ভুলভাবে এসছিস, দিয়েছে তো। তাহলে এই সরকারের কোনো আত্মসম্মান বোধ বলতে কিছু নাই, এবং প্রকৃত মানুষের কোনো উন্নয়ন করছে না। ওরা শুধু একটা কাজই বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, তাতেই নাকি ওদেরকে সব মানুষ ঢেলে ভোট দেবে। 1000 টাকা খুব মিষ্টি লাগছে, আপনাদের এখানে কেমন লাগে জানি না, কিন্তু গ্রামের মানুষের কাছে 1000 টাকা খুব মিষ্টি। তো টাকা মিষ্টি, খাবার মিষ্টি কখন লাগে জানেন? খাবার মিষ্টি কখন লাগে? যখন পেটে চনচনে খিদে থাকে তখন খাবার মিষ্টি লাগে। গ্রামের ছেলে তো আমরা, এখন পাটের সিজন, মুনিশে ভুই নিড়ান দেয়, জমি নিড়ান দেয়, পাটের জমি, তার 10টা মুনিশ একসঙ্গে বসে নিড়ান দিচ্ছে। তো যে মালিক তার বাড়ি থেকে, তাকে গৃহস্থ বলে, গৃহস্থর বাড়ি থেকে পানি খাবার যায়, জল খাবার যায়, সেই জল খাবার হচ্ছে হাতের রুটি আর লবণ বাটা, মানে লঙ্কা। তো বাড়ি থেকে খেয়ে যায় না তো ক্ষেত মজুর, সে তাকিয়ে থাকে কখন আমার গৃহস্থের বাড়ি থেকে ওই রুটি খাবার আসবে, জল খাবার আসবে। যখন আসে তখন সবাই 8-10 জন একসঙ্গে গোল হয়ে বসে, বসার তো জায়গা নাই, সেখানেই বসে। হাত ধোয়ারও জল থাকে না মাঠের মধ্যে, তো হাতটা এই লুঙিতেই এইরকম দুবার মুছে নেয়, দিয়ে ওই রুটি আর লবণ, দেখেছেন কোনো দিন খাওয়া? শহরের মানুষ নাও দেখতে পারেন, এই আমি যেখানে সভা করতে গিয়েছিলাম, অলোকদা ছিলেন, ওটা গ্রাম, ওই এলাকাতে গেলে দেখা যেতে পারে। তাহলে ওরা এত তৃপ্তি সহকারে খায় ওই খাবারটা, মনে হবে যে যেন রাজভোগ খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, পান্তুয়া খাচ্ছে। তো তারপরে খাবার পরে আবার নিড়াতে বসে। তো তখন যদি গৃহস্থ বলে যে এই আমি ভুলে গিয়েছিলাম রে, তোর মালকিন তোদের জন্য আজকে বিরিয়ানি আনতে বলেছিল, তো এইটা বিরিয়ানি এনেছি, খেয়ে নে, খাবে? পেট ভর্তি করে যা খাবার ও তো খেয়েছে, স্বাদ করে খেয়েছে, ওর চাইতে মিষ্টি খাবার আর কিছু হয় না। কাজে পেট ভর্তি হয়ে গেলে সামনে বিরিয়ানি হোক, রাজভোগ হোক, পান্তুয়া হোক, যাই হোক না কেন, সে খাবার আর ঢুকবে না, আবার খিদে লাগলে তবে ঢুকবে। তো 2011 সালের পর থেকে পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রী কোনো বেকার যুবক যুবতীর চাকরি দেয়নি, কাজ দেয়। যা কাজ ছিল করোনার সময়ে কেড়ে নিয়েছে, কোনো কলকারখানা তৈরি হয়নি, কোথাও কাউকে কোনো জায়গাতে কাজের সুযোগ করে দিতে পারেনি। কাজেই 12 বছরে পেটে চনচনে খিদে ধরে আছে, আর সেই সময়ে আমার মুখের সামনে লটকে দেওয়া হলো লক্ষ্মীর ভাড়ের একটা 500 টাকা। মিষ্টি লাগবে না? এই কারণে লক্ষ্মীর ভাড়ের 500 টাকাটা মিষ্টি ছিল। ভোটের সময় আবার 1000 টাকা। তাহলে ওরা আশা করছে যে এইভাবেই কাজ হবে। এখন আলোচনা আমি বাড়াচ্ছি না, কিন্তু মনে পড়ে যাচ্ছে পৃথিবীতে একজন কুখ্যাত স্বৈর শাসক ছিলেন, জার্মানির হিটলার, সবাই নাম শুনেছে। তো এই নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়ে ভারতবর্ষে ক্ষমতায় এসেছিল, হিটলারও একই রকম প্রতিশ্রুতি দিয়ে জার্মানিতে ক্ষমতায় এসেছিল। আসার পরে কিচ্ছু করেনি, মানুষকে একদম শাসনের নামে শোষণ করে ছিমড়ে করে দিয়েছিল। তো ওকে জিজ্ঞেস করতো যে আচ্ছা, জার্মানিতে আপনি এসে মানুষের তো উন্নয়ন করলেনই না, শাসনের নামে সমস্ত মানুষকে ছিবড়ে করে ফেললেন, তারপরও ভোট হলে আপনাকে ভোট দেয় কেন মানুষ? তো বললে এইটা বুঝনি তুমি, রাজনীতি করছো? তো না, বুঝিনি। আরে আমি শাসনের নামে জার্মানির মানুষকে শোষণ করতে করতে ছিবড়ে করে দিয়েছি, ওদের প্রাণে যে এখন, ওদের শরীরে যে এখনো প্রাণটা ধুক ধুক করছে, এটাই তো ওদের বাপদাদার 14 পুরুষের ভাগ্য। আমার কাছে কি চাইবে ওরা? কাজেই 500 টাকা 1000 টাকা দিয়েছে, এটাই তো আমাদের বাপদাদার 14 পুরুষের ভাগ্য। গ্রামের দিকে অনেক মহিলারা এইটাই জোড়াতালি দিয়ে সংসারটা কোনো মতে নির্বাহ করছে। মুর্শিদাবাদ জেলাকে এখন পরিযায়ী শ্রমিকের জেলা বলা হয়। বাড়িতে গেলে কোনো পুরুষ মানুষ পাবেন না, যারা কর্মঠ সব চলে যায় কেরালায় বেশিরভাগ। কেরালা অবশ্য আমাদেরই রাজ্য, আমাদের পরিচালিত রাজ্য। তাহলে 20টা MLA MP আছে সেখানে, একটা ছোট্ট রাজ্য, পিনারাই বিজয়ন যদি এত কাজ দিতে পারেন,
তো তুমি মা মাটি মানুষের সরকার বলছো, এত বড় একটা রাজ্য, এই রাজ্যের ছেলেরা এই রাজ্যে কাজ পায় না কেন? এত কিসের গর্ব দেখাও তুমি? সমস্ত জায়গাতে ব্যর্থ মুখ্যমন্ত্রী হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আর গোটা ভারতবর্ষে যদি ব্যর্থ প্রধানমন্ত্রী হয়, তাহলে সমস্ত প্রধানমন্ত্রীর মধ্যে ব্যর্থ এবং অযোগ্য প্রধানমন্ত্রী হচ্ছে এই নরেন্দ্র মোদী। পৃথিবীর ইতিহাসে যারা কুখ্যাত তাদের নামও লেখা থাকে, যারা বিখ্যাত তাদের নামও লেখা থাকে, কিন্তু পৃথিবীর ইতিহাসে এই দুজন ব্যক্তির নাম কুখ্যাত হিসাবেই লেখা থাকে। যে শুনলেন না যে সিঙ্গুরের জমি আন্দোলন করতে গিয়ে তারা নাকি এত মহান কাজ করেছিলেন যে আমাদের ছেলে মেয়েদেরকে সেই সমস্ত চোরদের নাম মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে পাশ করতে হয়েছে। এখন তো সব তারা জেলখানাতে, তো এখন কি লিখবে তারা ছেলেরা? আরে বলছি যে ব্যাপারটাকে অত ঠুনকোভাবে নেবেন না, একটু সিরিয়াস হওয়ার জন্য আমি আবেদন জানাবো এই এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, সমস্ত উন্নয়ন প্রিয় গণতান্ত্রিক মানুষের কাছে, যে সৃজন ভট্টাচার্য তাকে যদি ভোট দেন, তাহলে আমি এতক্ষণ আপনাদের সামনে দাঁড়িয়ে যে কথাগুলি বললাম, আপনাদের সার্বিক উন্নয়নের জন্যে পার্লামেন্টে গিয়ে উনি সরব হবেন, সোচ্চার হবেন। আর যদি সৃজন ভট্টাচার্যকে ভোট না দেন, তাহলে গতবার এখানে যাকে পাশ করেছিলেন সে যেমন পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য একটা বাক্য খরচ করেনি, এবারেও তৃণমূল কংগ্রেসের যে ক্যান্ডিডেট হয়েছে ও আপনাদের জন্য আধখানা বাক্যও খরচ করবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে কাকে জেতাবেন আর কাকে জেতাবেন না, এই বিষয়টা আপনাদের বিবেচনার কাছে আমি রাখলাম। আমি শেষ কথাটা বলতে চাই যে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে এবারে মোহাম্মদ সেলিম লড়েছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক। 4 তারিখ যখন গণনা হবে, আমরা যদি মিথ্যে কথা বলি, বাড়াবাড়ি বলি, তাহলে একটু মিনিয়ে নেবেন। যদিও নিশ্চিতভাবে বলা যায় না, কিন্তু মুর্শিদাবাদের মানুষ এতটাই আত্মবিশ্বাসী, পার্টির নেতারা নয়, মুর্শিদাবাদের সাধারণ মানুষ তৃণমূল এবং বিজেপির ব্যবহারে, অত্যাচারে তারা জর্জরিত হয়ে মোহাম্মদ সেলিমকে যেভাবে ভোট দিয়েছেন, তারা বলছেন যে মোহাম্মদ সেলিম 4 তারিখে শুধু জিতবেন না, লক্ষাধিক ভোটে জিতবেন সেইখানে। তো গোটা পশ্চিমবঙ্গের নির্বাচনী বেঙ্গল টিমের ক্যাপ্টেন যদি মোহাম্মদ সেলিমকে ধরি, তাহলে একা ক্যাপ্টেন কি ম্যাচ জেতাতে পারে? তার সঙ্গে তো আরও প্লেয়ার লাগবে, 10 জন, মিনিমাম 10 জন। তো তাহলে ফরওয়ার্ড লাগবে, ব্যাকের প্লেয়ার লাগবে, মাঝ মাঠে খেলবে সেই প্লেয়ার লাগবে। তাহলে সৃজন হচ্ছে সেই ধরনের একটা প্লেয়ার, তাকে আপনারা পাঠান জয়ী করে। আমি এইটুক বলতে পারি যে সৃজনকে আর যাই হোক 5টা সিকিউরিটি ভেদ করে গিয়ে আপনাকে কথা বলতে হবে না, যে কোনো প্রয়োজনে যখন ডাকবেন তখন সৃজনকে পাবেন। সৃজন ভুইফোড় নেতা না, তৃণমূল কংগ্রেস যাকে দাঁড় করিয়ে দিয়েছে ভুইফোড় নেতার মতো, ওই রকম ভুইফোড় নেতা নয়। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসছে সৃজন। গোটা পশ্চিমবাংলার মাটি সে চেনে। যারা ক্ষেত মজুর, দিন মজুর, যারা কলকারখানায় কাজ করে, অটো চালক, টোটো চালক, ভ্যান চালক, তাদের গায়ের ঘামের গন্ধ কেমন সে বলে দিতে পারবে, চিনতে পারে। কিন্তু ওই মামনি, ওই ক্ষেত মজুর, দিন মজুরদের গায়ের ঘামের গন্ধ তো দূরের কথা, ওই আগের জন যেমন হাতে গ্লাভস লাগিয়ে হ্যান্ডশেক করছিল, এও কিছু আলাদা নয়। ভোটের আগে হয়তো একটু অন্যরকম ব্যবহার, ভোটের পরে সব আলাদা রকম ব্যবহার হয়েছে। তাহলে সেই জন্য আমি আবেদনটা জানাবো। এবং মুর্শিদাবাদে শুধু সেলিম নয়, অধীরবাবু জিতবেন এবং মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস এবং বিজেপি 3-0 হবে। কাজে এই যে সুযোগ এসছে, এই সুযোগকে কাজে লাগাবার জন্য আমি এই যাদবপুর কেন্দ্রের সমস্ত ভোটার মণ্ডলীর কাছে এবং এই এলাকায় যারা আমার আলোচনা শুনছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আবেদন জানাবো। সেই সঙ্গে আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং জানেন যে আইএসএফের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ছিল, একটা আসন ভাগাভাগি নিয়ে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা এখন নাই। তার মানে তারা শত্রু হয়ে যায়। এই এলাকাতে 2-1 আইএসএফের কোনো ভোটার বা নেতৃত্ব থাকতেও পারে। আমি তাদের কাছে আবেদন করব যে আপনারাও তো তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরোধী, সেই জায়গা থেকেই আপনারা লড়াই করছেন। হয়তো আগামী দিনে আবার একসঙ্গে লড়াই করব কংগ্রেসের সঙ্গে। আজকে যে আমরা এক জায়গায় এসেছি, 2011 সালের আগে পর্যন্ত কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না। প্রধান রাজনৈতিক শত্রুই ছিল আমাদের এই পশ্চিমবাংলাতে কংগ্রেস। তাহলে পরিস্থিতি আজকে আমাদেরকে এক জায়গায় এনে দিয়েছে।
কাজেই আগামীতে আবারও আমরা এক জায়গায় আসতে পারি। আমি আবেদন জানাবো, যদি দু একজনও থেকে থাকেন, ভোটটা তৃণমূল কংগ্রেস, বিজেপি বা নোটাই দিয়ে নষ্ট করবেন না। আমি আবেদন জানাবো যে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, কংগ্রেস সমর্থিত প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ভোট দিয়ে তার জয়কে আবারও নিশ্চিত করবেন। এই আবেদনটা আপনাদের কাছে জানিয়ে সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, সালাম এবং নমস্কার জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ, বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ।